স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া সাজ্জাদ। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। ফেব্রুয়ারিতে নির্বাচন সরে আসার সুযোগ নেই বললেন আইন উপদেষ্টা। নির্বাচনে 4 মিলিয়ন ইউরো সহায়তা দেবেন ইউরোপীয় ইউনিয়ন। জুলাই সনদের খসড়া নিয়ে প্রতিক্রিয়া জানালো বিএনপি। আদালতে প্রশ্ন তোলা যাবে না এ প্রস্তাবের বিরোধিতা, সংবিধানের প্রাধান্যের পক্ষে অবস্থান। ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ জমা চলছে, সবাইকে সুযোগ দিতেই বাড়তি সময় বলছে কর্তৃপক্ষ। আজ প্যানেল দিতে পারে ছাত্রদল। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। কোনো দল নয়, নির্বাচন করবে সরকার। কাজেই কোন দল কি বলল সেটা নিয়ে সরকার চিন্তিত নয়। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, পিছিয়ে যাওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে সচিবালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা আরও বলেন, রাজনৈতিক দলগুলো প্রচলিত ধারা থেকে এখনও বেরোতে পারেনি, কোনো গুণগত পরিবর্তনও হয়নি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্বব্যাপী পরিচিত, কাজেই নির্বাচনের বিষয়ে তিনি যে ঘোষণা দিয়েছেন তা থেকে সরে আসার সুযোগ নেই। ফেব্রুয়ারিতেই নির্বাচন করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব হচ্ছে সরকারের, নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব দলের না। নির্বাচন অনুষ্ঠানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। সকল কিছুই আমাদের যত স্টেপস আছে সকল কিছু আমরা মাথার মধ্যে এটাই রাখছি যে ফেব্রুয়ারিতে নির্বাচন, আমরা ফেব্রুয়ারিতে চলে যাব। এখন রাজনৈতিক দল তো বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন কথা বলে এবং ওইটা তো একটা রাজনীতির প্রক্রিয়া। আপনারা তো এটা সবসময় দেখছেনই। এখন বাংলাদেশে যারা ট্র্যাডিশনালি যে সমস্ত রাজনৈতিক কথাবার্তা হতো, এখনও ঠিক ওই রকমভাবেই কথাবার্তা হচ্ছে। কথাবার্তা খুব বেশি গুণগত পরিবর্তন হয় নাই। ফলে নির্বাচনের সময় নিয়ে কে কী বললো না বললো, এটা আপনার রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবেই দেখবেন। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় 57 কোটি টাকা বা 4 মিলিয়ন ইউরো সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। সকালে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকের পর একথা জানান বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। নির্বাচনকে সামনে রেখে সকালে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠকে বসে ইউরোপীয় ইউনিয়নের 6 সদস্যের একটি প্রতিনিধি দল। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে এ বৈঠকে নেতৃত্ব দেন মাইকেল মিলার। প্রায় 1.5 ঘণ্টা বৈঠক হয় সিইসির সাথে। বৈঠক শেষে বেরিয়ে রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, আগামী মাসে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রাক নির্বাচন পর্যবেক্ষণ টিম বাংলাদেশে আসবে। মিলার জানান, গণতান্ত্রিক নির্বাচনের জন্য সহায়তা করবে ইউরোপীয় ইউনিয়ন। Democratic elections, and I think you have also all heard that we are heading towards a timeline of early 2026. Bangladesh Election Commission that the European Union will provide a support package in excess of 4 million euros to help Bangladesh run elections in line with international standards. জুলাই সনদ সংবিধানের উপরে স্থান পেতে পারে না, এটি খারাপ নজির তৈরি হবে বলেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তার গুলশানের বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি বলেন, সনদের অঙ্গীকারের বেশ কিছু ধারা ও প্রস্তাবনা নিয়ে সংশয় তৈরি হয়েছে। যেমন, এই সনদের বিষয়ে দেশের কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না, অথচ সংসদের ভেতরের আলোচনা এবং নির্বাচন কমিশন কর্তৃক সংসদীয় আসন ডিলিমিটেশন ছাড়া সকল বিষয়ে প্রশ্ন করা যায়। আর যে কোনো বিষয়ে প্রশ্ন তোলা নাগরিকের অধিকার। তার মতে জুলাই সনদ নিয়ে ইতিবাচক বিএনপি। সংবিধান হলে জাতীয় সংসদে, আর যদি সংবিধানের বাইরে যে সমস্ত বিষয় ঐকমত্য হয়েছে সেটা ইচ্ছা করলে এখনই অর্ডিন্যান্স জারির মাধ্যমে অথবা নির্বাহী আদেশের মাধ্যমে অথবা অফিস আদেশের মাধ্যমে সেটা বাস্তবায়ন করা যায়। মানে এই জিনিসগুলো খুবই সহজ। আমরা এখানে যতই ঐকমত্য হই, যতই দলিলের মধ্যে সই করি, সেটা চূড়ান্ত অনুমোদনটা তো জাতীয় সংসদেই করতে হবে। এই বিষয়টা যেন আমরা মাথায় রাখি।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ চলছে, পাশাপাশি মনোনয়নপত্র জমা দেওয়া হচ্ছে। গতরাতে এ সময় একদিন বাড়ানো হয়। আজ বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে এবং কাল বিকেল ৫টার মধ্যে জমা দেওয়া যাবে। দীর্ঘ ৫ বছর পর ডাকসু নির্বাচন ঘিরে সরগরম হয়ে উঠেছে ক্যাম্পাস। আজ প্যানেল ঘোষণা করতে পারে ছাত্রদল সহ কয়েকটি সংগঠন। গতকাল পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে কয়েকটি সংগঠন। ডাকসুর বিভিন্ন পদের জন্য গতকাল পর্যন্ত মোট ৫৬৫ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন। এছাড়া ১৮টি হল সংসদ নির্বাচনে প্রার্থী হতে ফর্ম সংগ্রহ করেছেন ১,২২৬ জন শিক্ষার্থী। সকল ছাত্রছাত্রী যারা আগ্রহী তারা যাতে এর ভিতরে সংযুক্ত হয়, সেজন্য কমিশন আমরা জরুরি মিটিং করে সিদ্ধান্ত নিয়েছি আমাদের মূল তফসিলের কোনো ডেটে ব্যত্যয় না ঘটিয়ে আমরা আমাদের জমা এবং বিতরণ একটা দিন বাড়াইলে আমাদের মেজর কোনো ব্যত্যয় হয় না। যেহেতু আমরা আগেও ডিক্লেয়ার দিয়ে রাখছি, আমরা চাই না কোনো কারণে আমাদের ডাকসু যে বর্তমান যে পরিবেশ, চমৎকার একটা পরিবেশ, এটা যাতে কোনো বিঘ্নিত না হয়। লেভেল প্লেইং ফিল্ড এখনও সেই বিষয় মেজর কোনো আপনারা কোনো কিছু দেখেন নাই, এখনও সব কিছু ঠিক আছে। দর্শক, ডাকসু নির্বাচন নিয়ে বিস্তারিত জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি ওবায়দুল কবির। ওবায়দুল, এখন পর্যন্ত কতগুলো মনোনয়নপত্র সংগ্রহ এবং জমা পড়েছে, আর ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? আপনি যেমনটি বলছিলেন যে মনোনয়নপত্র উত্তোলন এবং জমা দেওয়ার তারিখ একদিন করে বাড়ানো হয়েছে এবং এই কারণে আজকে বিকাল ৫টা পর্যন্ত কিন্তু মনোনয়নপত্র উত্তোলন করা যাবে। এবং আমরা সকাল থেকে দেখতে পেয়েছি যে বিভিন্ন দলের পাশাপাশি যারা স্বতন্ত্র প্রার্থী তারাও কিন্তু মনোনয়নপত্র সংগ্রহ করছেন। এখন ২টা বাজে, আমরা যতটুকু খবর পেয়েছি অন্তত ৫০টি মনোনয়নপত্র তোলা হয়েছে। তবে জমা দেওয়ার হার কিন্তু অনেকটাই কম। অনেকেই মনোনয়নপত্র তুলে নিয়ে চলে যাচ্ছেন, সেটি তারা পূরণ করে জমা দিবেন এবং কালকে বিকেল ৫টা পর্যন্ত যেহেতু সময় রয়েছে তাই তারা কিছুটা সময় নিচ্ছেন। তবে এরই মধ্যে আমরা সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি, তারা আসলে এই নির্বাচনটিকে নিয়ে সব জায়গায় আলোচনা হচ্ছে, তারাও কথা বলছেন। তারা বলছেন যে এই বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন হলে থাকা থেকে শুরু করে তাদের খাওয়াতেও নানা ধরনের সমস্যার কথা তারা আমাকে বলেছেন এবং বলছেন যে এই যে ডাকসু নির্বাচন, এই নির্বাচনের মধ্য দিয়ে তাদের যে এই যে আবাসন সমস্যা এবং হলের খাওয়ার যে সমস্যাগুলো রয়েছে, ডাকসু নির্বাচন হলে তাদের প্রতিনিধির মাধ্যমে এসব সমস্যার সমাধান তারা করবেন, এমনটা প্রত্যাশা তারা করছেন। পাশাপাশি যারা এখানে প্রার্থীর জন্য মনোনয়নপত্র তুলেছেন তারাও কিন্তু একই কথা বলছেন আমাদের কাছে যে বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সেসব সমস্যার সমাধানে তারা ছাত্রদের প্রতিনিধি হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সঙ্গে তারা সেসব সমস্যার সমাধানে তারা একসাথে কাজ করবেন। তবে সব জায়গায় কিন্তু এই ডাকসু নির্বাচন যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, একটি লেভেল প্লেইং ফিল্ড যেন বজায় থাকে, সেজন্য কিন্তু শিক্ষার্থীদের পাশাপাশি যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারাও কিন্তু একই দাবি করছেন। সুমাইয়া। ধন্যবাদ ওবায়দুল। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ডাকসু নির্বাচন নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী ওবায়দুল কবির। বহুল আলোচিত ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দায়ের করা আপিলের শুনানি আগামীকাল পর্যন্ত মুলতবি করা হয়েছে। সকাল 10টার দিকে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৬ বিচারপতির আপিল বেঞ্চে শুনানি শুরু হয়। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল্লাহ আল মাহমুদ মাসুদ। তারেক বাবরের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এস.এম. শাহজাহান, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। এর আগে গত ৩১ জুলাই এই মামলায় তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবর সহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দায়ের করা আপিলের দ্বিতীয় দিনের শুনানি শেষ হয়। চিকিৎসকের উপর হামলার বিচার ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে কর্মবিরতি চালিয়ে যাচ্ছে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। গতকাল থেকে শুরু হওয়া কর্মবিরতির কারণে ভোগান্তিতে পড়েছেন রোগীরা। যদিও অন্যান্য চিকিৎসকরা দায়িত্ব পালন করছেন, তবে এর আগে একই দাবিতে চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীরা আগামীকাল বেলা 12টা পর্যন্ত 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন। এর মধ্যে দাবি আদায় না হলে হাসপাতাল শাটডাউনের হুঁশিয়ারিও দিয়েছেন তারা। ডাক্তার দেখাইতে আইছি, কালকে আইছি, আমরা ডাক্তার আমরা সই দেয়নি। এটা কি হয় কোনোদিনও?
তাহলে কি এরকমের চললে কি হয়, এই রোগীর কি অবস্থা হয়? তাইলে এত সময় বসে থাকলে, কালকে আসছে কিন্তু এখন পর্যন্ত ডাক্তার একটু দেখলো না সে। যদি ডাক্তার না আসে তা রোগী দেখবে কেমন, ওষুধ বা কিভাবে দেবে? আমাদের একটু কঠিন সমস্যা। সিলেটের গোয়াইনঘাটের অন্যতম পর্যটন স্পট জাফলং থেকে পাথর লুটের ঘটনায় অজ্ঞাতনামা ১০০ থেকে ১৫০ জনকে আসামি করে খনি ও খনিজ সম্পদ আইনে মামলা হয়েছে। গতরাতে গোয়াইনঘাট থানায় মামলাটি করেন গোয়াইনঘাট ইউনিয়ন ভূমি অফিসার ভূমি সহকারী কর্মকর্তা আব্দুল মোনায়েম। গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরকার মোহাম্মদ তোফায়েল আহমেদ জানান, লুটপাটের ঘটনায় মামলা হয়েছে। অপরাধীদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। জাফলংয়ের পরিবেশ সংকটাপন্ন এলাকা থেকে পাথর লুট হওয়ার পর উপজেলা প্রশাসন গত মঙ্গলবার থেকে লুট হওয়া পাথর প্রতিস্থাপনের কাজ করছে। এর আগে গেল ১৫ই আগস্ট কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জ পাথর কোয়ারি থেকে পাথর লুটের ঘটনায় খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ আনোয়ারুল করিম অজ্ঞাতনামা ১ থেকে ১৫০০ জনকে আসামি করে মামলা করেন। বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে দেশের সব সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল রেখেছে আবহাওয়া অফিস। সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি চলাচল করতে বলা হয়েছে। ভোলায় বিআইডব্লিউটি এর নির্দেশনা অনুযায়ী ইলিশা, লক্ষ্মীপুর, দৌলত খান, আলেকজান্ডার সহ 10টি নৌরুটে লঞ্চ ও সি ট্রাক চলাচল 3 দিন ধরে বন্ধ রয়েছে। তবে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। বাগেরহাটের লঘুচাপের প্রভাবে সকাল থেকে দমকা হাওয়া ও বৃষ্টি হচ্ছে। সাগর উত্তাল থাকায় বেশ কয়েকটি ট্রলার সমুদ্র থেকে ফিরে এসেছে। এদিকে গাইবান্ধায় তিস্তা, যমুনা ও ব্রহ্মপুত্র নদের পানি কমতে শুরু করেছে। গেল কয়েকদিন ধরে বৃষ্টি না হওয়ায় জলাবদ্ধ পরিস্থিতির উন্নতি হয়েছে যশোর ও নোয়াখালীতে। দিনাজপুরের বিরামপুরে সরকার নির্ধারিত দামে সার পাচ্ছেন না কৃষকরা। তবে অতিরিক্ত দাম দিলেই ঠিকই মিলছে চাহিদা মতো সার। সিন্ডিকেটের মাধ্যমে ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরি করে বস্তা প্রতি সারের দাম ৩০০ থেকে ৫০০ টাকা বাড়িয়ে নিচ্ছে অভিযোগ কৃষকদের। হিলি রিপোর্টার হালিমান রাজির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দেশের শস্য ভাণ্ডার দিনাজপুর। বছরে ধান উৎপাদন হয় প্রায় ১৫ লাখ মেট্রিক টন। এর মধ্যে শুধু বিরামপুর উপজেলাতেই উৎপাদন হয় প্রায় ২ লাখ মেট্রিক টন। অথচ সেখানে সরকার নির্ধারিত দামে সার পাচ্ছেন না কৃষকরা। ৫০ কেজির প্রতি বস্তা ফসফেট বা টিএসপি সারের নির্ধারিত দাম ১৩৫০ টাকা, আর পটাশ ১০০০ টাকা। কিন্তু এ দামে সার পাচ্ছেন না কৃষকরা। ফসফেট বা টিএসপি কিনতে গুনতে হচ্ছে ১৮০০ থেকে ২১০০ টাকা, আর পটাশ ১৩০০ টাকা। উৎপাদন খরচ বাড়ায় দুশ্চিন্তায় চাষিরা। বাজারে সার কম দামে পাচ্ছি না পাওয়াতে আপনার মনে করেন যে ওই ফসফেট কিনতে হচ্ছে ১৩০০ টাকার ফসফেট ২,২১০ টাকা কিনতে হচ্ছে। ফসফেট পাওয়া যাচ্ছে না, দাম বেশি হলে পাওয়া যাচ্ছে, কম হলে নেই। আর কোনো কথা সাউন্ড চলবে না, আপনারা চলে যান। কৃষকরা বলছেন, সরকার নির্ধারিত দামের কথা বললেই সার সংকটের অজুহাত দেন ডিলাররা। কিন্তু বাড়তি টাকা দিলেই মিলছে চাহিদা মতো সার। অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে বাড়াচ্ছে সারের দাম, অভিযোগ কৃষকদের। এখন যত দোকান আছে আমাদের দেশে সবাই ওই একই দাম চায়, তাহলে কি করবো? কাকে বলবো যে দোষ কার? যারা ডিলার তারা নিচ্ছে ১৯৫০ টাকা, তাহলে খুচরা যারা রিটেলার আছে তারা নিয়ে আছে কয় টাকা বিক্রি করবে? হয়তো বা ২০৫০। এক বস্তা ফসফেট আপনার ড্যাবের দাম আপনার ১০৫০ টাকা, তারা নিচ্ছে হলো ১৫৫০ টাকা। এদিকে বাড়তি দাম নেয়ার অভিযোগ অস্বীকার করেছেন ডিলাররা। অনেক কৃষক আছে বাকি নেই, ওই জন্য এখানে আর এদিকে আসে না, তাই ওখান থেকেই নেয়। ওরা বেশি মানে লাভটা বেশি করে নেয়, এই জন্য একটু রেটটা কৃষকের বেশি করে দেয় ওখানে। কিন্তু আমাদের এই পয়েন্ট থেকে সরকারি রেটে বিক্রি। ডিলার অথবা ব্যবসায়ী কেউ নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রি করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, বলছে স্থানীয় কৃষি বিভাগ। যদি কোনো কৃষক আমার কাছে অভিযোগ করে যে ডিলার বেশি দাম চাচ্ছে, সেখান থেকে দাঁড়িয়ে এসে আমাকে ফোন দিবে। আমরা কোনো ডিলারের বিরুদ্ধে অভিযোগ করলে সঙ্গে সঙ্গে আমরা তার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করব। সার সিন্ডিকেটকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে নির্ধারিত দামে সার বিক্রির ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই প্রত্যাশা কৃষকদের। মাছরাঙা নিউজ ডেস্ক।
দেশের মৎস্য খাত জাতীয় পরিসরে আরও বেশি আমিষের চাহিদা পূরণে অবদান রাখবে বলে আশাবাদ জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত র্যালির আগে তিনি কথা বলেন। ৩৬টি জেলা থেকে প্রায় ১৫০০ জেলে এই র্যালিতে অংশ নিয়েছে। দেশি মৎস্য সম্পদ সংরক্ষণ এবং মৎস্য চাষকে আরও উৎসাহিত করার আহ্বান জানান উপদেষ্টা। দেশের মৎস্য সম্পদের সম্প্রসারণ, সংরক্ষণ, উন্নয়ন এবং টেকসই ব্যবহারে জনসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে অভয়াশ্রম গড়ে তুলে দেশি মাছে দেশ ভরি এই প্রতিপাদ্যে গতকাল থেকে দেশব্যাপী এ বছরের মৎস্য সপ্তাহ উদযাপিত হচ্ছে। দৃশ্য ভাষা পড়তে শিখি এই প্রতিপাদ্যকে সামনে রেখে পালিত হলো বিশ্ব আলোকচিত্র দিবস ২০২৫। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয় দিনের মূল আনুষ্ঠানিকতা। শুরুতেই তুমি কি কেবলই ছবি শিরোনামে পরিবেশনা উপস্থাপনা করে ঢাকা আর্ট অ্যান্ড ডান্স সেন্টার। অনুষ্ঠানে বাংলাদেশের ফটোগ্রাফির অগ্রযাত্রার বিভিন্ন সময়ে যারা অবদান রেখেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এরপর শহীদ মিনার থেকে একটি শোভাযাত্রা বের করেন আয়োজকরা। সারা দেশের ৬০টিরও বেশি সংগঠন অংশ নেয় তাতে। আন্তর্জাতিক। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান সংঘাত সমাধানে শান্তি চুক্তির জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে বৈঠকের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসে জেলেনস্কি এবং অন্যান্য ইউরোপীয় নেতা ও ন্যাটো অংশীদারদের সঙ্গে বৈঠকে ট্রাম্প জানান, ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা গড়ে তুলতে কাজ করবে যুক্তরাষ্ট্র। তবে শান্তি চুক্তির জন্য দুই পক্ষকেই কিছু ভূখণ্ড ছাড় দিতে হবে। বৈঠক শেষে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, কিয়েভের নিরাপত্তার নিশ্চয়তার বিষয়ে ১০ দিনের মধ্যে অগ্রগতি হবে। এই বৈঠকটি খুবই সফল হয়েছে বলেছেন ন্যাটো মহাসচিব মার্ক রুটে। There'll be a lot of help. When it comes to security, there's going to be a lot of help. It's going to be good. They are first line of defense because they're there. They're Europe. But we're going to help them out also. We'll be involved. আমাদের অংশীদারেরা নিরাপত্তা নিশ্চয়তার বিষয়টি প্রকাশ করবেন এবং ধীরে ধীরে বিস্তারিত জানানো হবে। সবকিছু আগামী ১ সপ্তাহ থেকে ১০ দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে নথিবদ্ধ করা হবে। গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির বিষয়ে ইসরায়েলের সঙ্গে চুক্তি করার আঞ্চলিক মধ্যস্থতাকারীদের সবশেষ প্রস্তাবে সম্মতি দিয়েছেন প্যালেস্টাইনের মুক্তিকামী গোষ্ঠী হামাস। হামাসের এক সূত্র বিবিসিকে বিষয়টি নিশ্চিত করেছে। মিশর ও কাতারের পক্ষ থেকে দেওয়া প্রস্তাবটি গত জুনে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ যে ২ পর্যায়ের কর্মপরিকল্পনা দিয়েছিলেন তার ভিত্তিতেই তৈরি হয়েছে বলেও জানা গেছে। এদিকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় সোমবার আরও প্রায় ৩০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৪ জন ত্রাণের সন্ধানে গিয়ে প্রাণ হারায়। গাজায় ইসরায়েলি হামলা ও অনাহারে নিহতদের মোট সংখ্যা ৬২,০০০ ছাড়িয়েছে বলে সোমবার জানায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। খেলার খবর। অসুস্থতার জন্য ফাইনালের মাঝপথেই খেলা প্রত্যাহার করে নেন ইয়ানিক সিনার। এতে সিনসিনাটি ওপেনের শিরোপা নিজের করে নিলেন স্প্যানিশ তারকা কার্লোস আলকারাজ। ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডনের পর আরও একবার সিনার আলকারাজ দ্বৈরথের অপেক্ষায় ছিলেন টেনিস বিশ্ব। তবে যুক্তরাষ্ট্রের ওহাইওতে ২৩ মিনিটের লড়াই থামল অপ্রত্যাশিত কারণে। প্রথম সেটে ৫-০ গেমে এগিয়েছিলেন আলকারাজ। এরপরই অসুস্থতার জন্য কোর্ট ছাড়ার সিদ্ধান্ত নিলেন সিনার। দর্শক ও ম্যাচ অফিসিয়ালদের কাছেও ক্ষমা চাইলেন ইতালিয়ান তারকা। এতে ক্যারিয়ারের প্রথমবারের মতো সিনসিনাটি ওপেনের শিরোপা জয় করলেন স্পেনের আলকারাজ। ২৪শে আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে বছরের শেষ গ্র্যান্ড স্লাম ইউএস ওপেন। দুপুরের সংবাদ শেষ করছি। যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। ফেব্রুয়ারিতে নির্বাচন সরে আসার সুযোগ নেই বললেন আইন উপদেষ্টা। নির্বাচনে ৪ মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন। জুলাই সনদের খসড়া নিয়ে প্রতিক্রিয়া জানালো বিএনপি। আদালতে প্রশ্ন তোলা যাবে না এ প্রস্তাবের বিরোধিতা, সংবিধানের প্রাধান্যের পক্ষে অবস্থান। ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ জমা চলছে, সবাইকে সুযোগ দিতে বাড়তি সময় বলছে কর্তৃপক্ষ। আজ প্যানেল দিতে পারে ছাত্রদল।
এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল।